এখন ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা কর্ণাটকের চিকমাঙ্গলুরের কাদুর টাউনের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 2020 17 ফেব্রুয়ারি সোমবার। কাদুর টাউনে একজন ডেন্টিস্ট থাকতেন, নাম ছিল রেবন্ত কুমার। রেবন্ত কুমারের ফ্যামিলিও কাদুর টাউনেই থাকতো। তার ফ্যামিলিতে ছিল তার স্ত্রী, নাম ছিল কবিতা বিন্দু। তার বড় ছেলে, তার বয়স 5 বছর, আর ছোট মেয়ে, তার বয়স 6 মাস। তাদের বিয়ের বয়স হয়েছিল 7 বছর। কাদুর টাউনেই তার বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল তার ক্লিনিক। ঘটনার দিন তিনি দুপুরবেলায় নিজের ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছিলেন। দুপুরবেলায় লাঞ্চ করেছিলেন। লাঞ্চ করার পরে 4:15 প্রত্যেক দিনের মতোই নিজের ক্লিনিকে চলে গেছিলেন। সঙ্গে গেছিল তার ছেলে, যার বয়স 5 বছর, আগেই বলেছি। তিনি নিজের ক্লিনিক থেকে বাড়ি ফিরেছিলেন রাত্রেবেলায় 8:15। প্রথমেই তিনি যখন ঘরে ঢুকছিলেন একটু অবাক হয়েছিলেন। তার বাড়ির যে কার্পেটটা সেটা জড়ানো অবস্থায় ছিল, পুরো বাড়িতে লাইট অফ করা ছিল। তিনি গাড়ি থেকে নেমে নিজের বাড়ির কাছে এগিয়ে এসে যখন ভেতরে ঢুকেছিলেন, তিনি পুরো বাড়ির ব্যাপারটা দেখে চিৎকার চেঁচামেচি করেছিলেন। আশেপাশের প্রতিবেশীরা এসে জড়ো হয়েছিল। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। প্রথম দেখায় যেটা বোঝা গেছিল যে তার বাড়িতে লুটপাটের একটা ঘটনা ঘটেছে, কারণ জিনিসগুলো সব ওলট পালট করা ছিল। বাড়ির আলমারি সেটাও খোলা ছিল, সেখান থেকে সোনা রূপোর গয়না সঙ্গে 4 লাখ টাকা ক্যাশ সেটাও বাড়ি থেকে উধাও হয়েছিল। পুলিশ আসে, পুলিশ নিজের ইনভেস্টিগেশন শুরু করে। পুলিশ খুব ভালোভাবে সব ব্যাপারটা খতিয়ে দেখছিল। আরো একটা বড় ব্যাপার যে চোরেরা বা ডাকাতেরা যারা এসছিল লুটপাট করতে, তারা নিজেদের কাজ সেরে যাওয়ার সময় ডেন্টিস্টের যে ওয়াইফ কবিতা সিন্ধু, তার গলায় একটা ধারালো যন্ত্র দিয়ে আঘাত করে তাকে শেষ করে দিয়ে চলে গেছিল। বাড়িতেই পাশের দোলনাতে ছোট্ট বাচ্চা মেয়ে, সে কিন্তু সুরক্ষিত, সে দোলনায় ঘুমাচ্ছিল। পুলিশ টিম আসে, কার্পেটের মধ্যে জড়ানো ছিল ডক্টরের স্ত্রীর বডি, সেটাকে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ সমস্ত ঘরটা ভালোভাবে দেখছিল কোথাও কোনো চিহ্ন বা কোথাও কোনো ক্লু রয়েছে কিনা। পুলিশের প্রথম দেখাতেই সন্দেহটা হয়েছিল কোনো নিজের খুব কাছের লোকের ওপর, কারণ ফোর্সফুল এন্ট্রির কোনো চিহ্ন ছিল না, কোনো ফুটমার্ক বা কোনো হাতের আঙুলের ছাপও ছিল না, যেগুলো নতুন। শুধু বাড়ির লোকজনেদেরই হাত বা পায়ের ছাপ সেখানে পাওয়া গেছিল। মেরে ফেলার জন্য সার্জিক্যাল ব্লেডের ইউজ করা হয়েছিল। খুব অভিজ্ঞ হাত দিয়ে কাজটা করা হয়েছিল। আর সার্জিক্যাল ব্লেড কিন্তু অপারেশনের সময় ডাক্তাররা ইউজ করে থাকেন। বাড়িতেই ছিল একজন ডাক্তার, সেই জন্য সন্দেহটা সেই ডাক্তারের ওপরেই হচ্ছিল পুলিশদের। পোস্টমর্টমে বডিতে অ্যানেস্থেসিয়ার উপস্থিতি দেখা যায়। অ্যানেস্থেসিয়া হচ্ছে সেই ইনজেকশন যেটা ডাক্তার অজ্ঞান করার জন্য অপারেশনের আগে দিয়ে থাকে। সেই অ্যানেস্থেসিয়ার ইনজেকশন হঠাৎ করে কবিতা বিন্দুকে দেওয়া হলো কেন, বা কে দিল? দেওয়া হয়েছে মানে এই কাজটা নিশ্চয় তার ডাক্তার হাজবেন্ডের। সেই মহিলার নাভির কাছে একটা চিহ্নও পাওয়া গেছিল যেখান দিয়ে ইনজেকশনটা দেওয়া হয়েছিল। বাড়ির বাইরে সিসিটিভি ছিল, সেখানকার ফুটেজেও দেখা যায়নি যে বাইরের কোনো লোক ভেতরে এসেছে বা ভেতরের কোনো লোক বাইরে গেছে বা ওই বাড়ির মহিলা বাইরে কোথাও গেছে। দুপুরবেলায় 2:30টার সময় রেবন্ত কুমার ডেন্টিস্ট নিজের ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ঢুকেছিল।
আবার সে 4:30টার সময় সেখান থেকে বেরিয়ে চলে গেছিল, সঙ্গে তার ছেলে ছিল। রেবন্ত কুমার পুলিশকে জানিয়েছিল 6:15 সময় সে নিজের স্ত্রীর সাথে নিজের ক্লিনিক থেকে ফোন কলে কথা বলেছিল। এইরকম ভাবে সে ক্লিনিক থেকে মাঝে মাঝে নিজের স্ত্রীর সাথে কথা বলতো, সেদিনও বলেছিল। তাহলে পুলিশ ধরে নিয়েছিল যে মহিলার সাথে যে ঘটনা ঘটেছে সেটা 6:15 থেকে 8:15 মধ্যেই ঘটেছে। এদিকে পুলিশ কিন্তু কোথাও কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না যে বাইরে থেকে কোনো লোকজন ভেতরে এসেছে। এই সমস্ত ব্যাপারগুলোতে পুলিশের সন্দেহ বাড়াচ্ছিল সেই মহিলার হাজবেন্ড রেবন্ত কুমারের প্রতি। পুলিশ এবার প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করে আর রেবন্ত কুমারের কল ডিটেল গুলো চেক করে। কল ডিটেল চেক করার পরে পুলিশ বুঝতে পারে যে রেবন্ত কুমার রেগুলার হর্ষিতা নামের কোনো মহিলার সাথে কন্ট্যাক্টে আছে। লম্বা লম্বা সময় পর্যন্ত তারা দুজন কথা বলে। 2 বছরের সম্পর্ক তাদের। পুলিশ রেবন্ত কুমারকে সন্দেহের চোখে দেখছিল, তবে হর্ষিতার সাথে কোনো কথা বলেনি। ওই ঘটনার 3 দিন পর 21 তারিখে রেবন্ত কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে ডেকেছিল। পুলিশ স্টেশনে পুলিশ যে সমস্ত প্রশ্ন তাকে করেছিল সে তার উত্তর দিয়েছিল। সে খুব বুদ্ধি করে উত্তর দিয়েছিল, তবে সে কোথাও না কোথাও বুঝতে পেরেছিল যে পুলিশ টিম তাকেই সন্দেহ করছে। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরে তাকে ছেড়ে দেওয়া হয়, সে নিজের বাড়ি চলে যায়। পুলিশ কিন্তু নেক্সট ডে শনিবার 22 ফেব্রুয়ারি আবার তাকে পুলিশ স্টেশনে ডেকেছিল আরো কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু রেবন্ত কুমার আর পুলিশ স্টেশনে যায়নি। সেই দিনই সন্ধ্যেবেলায় 7টার সময় কাদুর টাউনের কাছে বন্দি কুপালু নামে একটা রেল গেট আছে। রেল গেটের কাছে একটা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করেছিল ডেন্টিস্ট রেবন্ত কুমার। রেবন্ত কুমারের কারটা রেল গেটের কাছেই পার্ক করা ছিল। রেবন্ত কুমারের বডিটা পুলিশ শনাক্ত করে নিয়ে যায়। রেবন্ত কুমারের যখন ফোনটা চেক করা হয় তাতে দেখা যায় যে তার লাস্ট কল ছিল সেই হর্ষিতা নামের মহিলার সাথে। এবার পুলিশ খোঁজ নিচ্ছিল যে হর্ষিতা কোথায় থাকে। হর্ষিতার ফোন নাম্বারটা পুলিশের কাছে ছিল, লোকেশনটা বের করা হয়। দেখা যায় বেঙ্গালোরের রাজেশ্বরী নগর বলে একটা জায়গাতে হর্ষিতা থাকে। পুলিশ টিম সেই দিনই হর্ষিতার খোঁজে সেখানে গিয়ে পৌঁছায়। হর্ষিতা যেখানে থাকতো সেই অ্যাপার্টমেন্টের বাইরে প্রচুর লোকজনকে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। পুলিশ যখন জানতে চায় যে কি হয়েছে, তখন সেখান থেকে জানানো হয় যে ওই অ্যাপার্টমেন্টের একজন মহিলা নাম হর্ষিতা, সে নিজেকে শেষ করে ফেলেছে। পুলিশ এবার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিল। এবার যে পুরো ব্যাপারটা পুলিশ জনগণকে জানিয়েছিল বা নিউজ পেপারে বেরিয়েছিল, সেই ঘটনাটা হচ্ছে হর্ষিতা একজন মহিলা যার আগে একটা বিয়ে হয়েছিল। প্রথম বিয়ের ডিভোর্সটা হয়েছিল 2010 সালে। তারপর সে বিয়ে করেছিল সুদর্শন সুন্দরের সাথে। তার একটা 5 বছরের মেয়েও ছিল। 2 বছর আগে হর্ষিতার সাথে সোশ্যাল মিডিয়াতে ডক্টর রেবন্ত কুমারের আলাপ হয়। আলাপ থেকে বন্ধুত্ব বাড়ে। তারা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে যে তারা দেখা করবে। কাদুর টাউন যেখানে রেবন্ত কুমারের ক্লিনিক ছিল, সেই ক্লিনিকে রুগী হিসেবে যেতে কোনো বাধা ছিল না হর্ষিতার। হর্ষিতার একজন আত্মীয় ওই কাদুর টাউনে সেই ক্লিনিকের কাছাকাছি থাকত। তাদের বাড়ি গিয়ে নিজের দাঁতের ট্রিটমেন্টের বাহানায় সে রেবন্ত কুমারের ক্লিনিকেও যেত। ধীরে ধীরে রেবন্ত আর হর্ষিতা দুজনের মধ্যে বন্ধুত্ব থেকে একটা গভীর প্রেমের সম্পর্ক শুরু হয়। এবার রেবন্ত কুমার যে কোনো ভাবে নিজের স্ত্রী কবিতা বিন্দুকে
সরিয়ে দিয়ে বিয়ে করতে চাইছিল। এদিকে হর্ষিতা, সেও নিজের দ্বিতীয় হাজবেন্ড আর নিজের মেয়ের কাছে থাকতো। সে চাইছিল নিজের হাজবেন্ডকে ডিভোর্স দিতে। তার বরও কিন্তু রাজি হচ্ছিল না ডিভোর্স করতে। তার বর কিন্তু তার স্ত্রীর যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সেটা জানতো। এদিকে রেবন্ত কুমার আর রেবন্ত কুমারের স্ত্রীর 7 বছরের বিবাহিত জীবন, তারা বেশ সুখেই ঘর সংসার করছিল। হঠাৎ করে তাদের জীবনে আগমন ঘটে হাজবেন্ডের সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড হর্ষিতার। ধীরে ধীরে হাজবেন্ডের ব্যবহারে পার্থক্য বুঝতে পারে কবিতা। এক সময় সে নিজের হাজবেন্ডের যে একটা সম্পর্ক রয়েছে বাইরে, সেটাও জানতে পারে। দুটো ফ্যামিলিতেই অশান্তি চলছিল, কিন্তু দুজনেই চাইছিল নিজের নিজের পার্টনারকে বাদ দিয়ে আবারও একসাথে থাকতে বা বিয়ে করতে, যেটা তারা কোনোভাবেই করে উঠতে পারছিল না। রেবন্ত কুমার মনে মনে প্ল্যানিং করে যে এইরকম একটা লুটপাট ঘটনা দেখিয়ে নিজের স্ত্রীকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। সেটাই সে করেও ছিল, কিন্তু পুলিশের চোখ, পুলিশ পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিল। প্রতিবেশীরাও পুলিশকে জানিয়েছিল যে রেবন্ত আর তার স্ত্রী কবিতার মধ্যে মাঝে মধ্যেই খুব চিৎকার চেঁচামেচি করে ঝগড়া হয়। রেবন্ত কুমার পুলিশকে দেখাতে চেয়েছিল যে কবিতার বাড়িতে লুটপাট বা ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ কিন্তু যখন গিয়ে দেখেছিল, পুলিশের মনে হয়েছিল ইচ্ছা করে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। কারণ একটা ডাকাতির ঘটনায় যেখানে বাড়ির মালকিন মারা গেল, কিন্তু সে চোর ডাকাতদের সঙ্গে কোনো বিরোধিতা, কোনো ঝামেলা কিছুই করলো না। একদম অতি সহজেই তার গলাতে আঘাত করে তাকে শেষ করে দিয়ে ডাকাতের দল চলে গেল, কিন্তু সে কোনো বিরোধিতা করলো না। বিরোধিতার কোনো চিহ্ন তার শরীরে দেখতেও পাওয়া গেল না। আরো একটা ব্যাপার, রেবন্ত কুমার বলেছিল যে সে 6টা 15-তে শেষবার নিজের স্ত্রীর সাথে ফোনে কথা বলেছিল, যেটা কিন্তু একটা মিথ্যা কথা ছিল। কল রেকর্ড বের করার পরে পুলিশ টিম সেটা বুঝতে পেরেছিল। প্রত্যেক দিন রেবন্ত কুমার স্কুল থেকে নিজের ছেলেকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসতো, লাঞ্চ করতো। লাঞ্চ করার পরে 4টের দিকে সে নিজের ক্লিনিকে চলে যেত। সেদিনও সেটাই করেছিল। তবে ক্লিনিকে যাওয়ার আগে নিজের স্ত্রীকে একটা ইঞ্জেকশনও দিয়েছিল, তাকে সার্জিক্যাল ব্লেড দিয়ে শেষ করে ফেলেছিল। বাচ্চা যেহেতু 5 বছরের, সে কিচ্ছু জানে না। ছোট বাচ্চাটাকে বাড়িতেই দোলনায় শুইয়ে রেখে ছোট 5 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে চলে গেছিল। 8টা 15-তে যেমন সে প্রত্যেক দিন নিজের ক্লিনিক বন্ধ করে বাড়ি ফিরে আসে, সেদিনও এসেছিল। অভিনয় করে চিৎকার চেঁচামেচি করে জানিয়েছিল যে তার বাড়িতে ডাকাতি হয়ে গেছে, 4 লাখ টাকা আর সমস্ত গয়না চুরি হয়ে গেছে, যেটাও ছিল একটা মিথ্যা ঘটনা। রেবন্ত কুমারের যেদিন প্রথম জিজ্ঞাসাবাদ হয় 21 তারিখে, সেদিনই কিন্তু সে বুঝে ফেলেছিল যে পুলিশ ব্যাপারটা বুঝে গেছে। সেদিন তাকে যেতে দেওয়া হয়েছিল। সোমবারে তার স্ত্রী মারা গেছিল। 22 তারিখে শনিবার তাকে আবার পুলিশ স্টেশনে ডাকা হয়েছিল। সে কিন্তু সেদিন আর পুলিশ স্টেশনে যায়নি। নিজের গার্লফ্রেন্ড হর্ষিতাকে লাস্ট বার কল করেছিল। কল করে সে সমস্ত ব্যাপারটা জানিয়ে বলে দিয়েছিল যে আমি রেল গেটে এসে গেছি, নিজেকে শেষ করছি, না হলে পুলিশ আমাকে ধরে ফেলবে আর বাকি জীবনটা হয়তো জেলেই কাটাতে হবে। এই কথা বলে সে নিজেকে শেষ করে দিয়েছিল। এদিকে তার গার্লফ্রেন্ড হর্ষিতা যখন জেনে গেছিল যে তার বয়ফ্রেন্ড নিজেকে শেষ করছে, সে ব্যাপারটাতে দুঃখ তো ছিলই, সাথে সে এটাও ভেবেছিল এবার সে মারা গেছে, এবার তো পুলিশ তাকে খুঁজবে, তারপরে হয়তো তার শেষ জীবনটা জেলে কাটবে। তার থেকে ভালো সে নিজেকে শেষ করে দিক। সেটাই সে করেছিল। পরবর্তীকালে যখন হর্ষিতার বাড়িতে পুলিশ সার্চ করেছিল, ডক্টর রেবন্ত কুমারের বাড়ি থেকে চুরি হয়ে যাওয়া সমস্ত গয়না আর ক্যাশ টাকা তার বাড়িতে পাওয়া গেছিল, যেগুলো ডেন্টিস্ট রেবন্ত কুমার নিজের গার্লফ্রেন্ডকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছিল।
সমস্ত ব্যাপারটা পুলিশের সামনে আসে। খুব দুঃখজনক একটা বিষয়, যে বিষয়টাতে একজন ডেন্টিস্ট নিজের স্ত্রীকে শেষ করে নিজের গার্লফ্রেন্ডের সাথে ঘর বাঁধতে চেয়েছিল, কিন্তু সেই ধরনের কিছুই হয়নি। পরপর 3 জনকে মারা যেতে হয়, আর ছোট ছোট 3 জন বাচ্চা, 2 জন মা বাবাকেই হারিয়েছে আর একজন নিজের মাকে হারিয়েছে।